Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। শুরুতেই জানিয়ে দেব এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীতে নামছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। দেশে একদিনে আরও 2139 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত, মৃত্যু 21 জন। শহীদ মিনারে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, কাল শরীয়তপুরে দাফন। এবং অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প, তবে জালিয়াতির অভিযোগ। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে আগামী 2-3 দিনের মধ্যে রাজধানীতে অভিযানে নামছে ভ্রাম্যমাণ আদালত। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের মন্ত্রিসভা শেষে সচিবালয় ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক হিসাব অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে আনতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়ার অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। ওদের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী তাদের একটা নাম্বার ফিক্স করা আছে, তার 53%। ওদের একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে যে কত লোককে আমরা 2025 সালের মধ্যে অ্যাকাউন্টিং সিস্টেমে আনবো। 53 ছিল, কিন্তু এখন তো আমার ধরুন অনেক বেড়ে যাবে, 75-এর। কোভিড নিয়ে মানে সেটাই বলছে যে একটু আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। কোভিড নিয়ে একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে, তো সেজন্য আরেকটু বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে। আর ডিজাস্টারের বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে যে ডিজাস্টারকে আরো একটু কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এদিকে দেশে একদিনে আরও 2139 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। একই সময়ে মারা গেছেন 21 জন আর সুস্থ হয়েছেন 1604 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বিকেলের দিকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 16,218টি নমুনা সংগ্রহ করে একদিনে পরীক্ষা করা হয়েছে মোট 15,768টি। আর এখন পর্যন্ত দেশে মোট 25,56,962টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করে মোট করোনা শনাক্ত হয়েছেন 2,139 জন। গেল 10 সপ্তাহের ভেতর একদিনে এ সংখ্যা সবচেয়ে বেশি। আর এখন পর্যন্ত মোট 4,34,472 জন করোনা শনাক্ত হয়েছেন দেশে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে গেল একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 21 জন। ফলে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন 6,215 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 15 জন পুরুষ এবং 6 জন নারী। আর এখন পর্যন্ত করোনায় পুরুষ 4,783 জন এবং নারী মারা গেছেন 1,432 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে একদিনে 1,604 জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,51,146 জন। আবিদ আজম, রেডিও টুডে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপর রাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় বিএনপির অপমৃত্যু ঘটবে।
বিকেলে নোয়াখালীর এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। দলটি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এসব অপকর্মে দেশ বিরোধী কর্মকাণ্ডে অর্থ যোগান দিচ্ছে, আগুন সন্ত্রাসে ফান্ডিং করছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারে না, অথচ নির্বাচন হয়ে গেলে প্রতিবাদ করে। আজ নাকি সারা দেশেই প্রতিবাদ। এসব যখন করে তাদের লজ্জা থাকা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে আবারও গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের সকল স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। জনগণের মতামতকে অগ্রাহ্য করে দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমানে বাংলাদেশকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দুর্নীতির মামলায় ১৩ বছর দণ্ড নিয়ে কারাগারে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের জামিন দেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন মুলতবি করে আজ এই আদেশ দেন। দুদকের দায়ের করা মামলায় উচ্চ আদালতের আদেশে গত ৮ই নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর নাসির। জামিন না মঞ্জুর করে সেদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আপিল বিভাগে লিভ টু আপিলের পাশাপাশি জামিন আবেদনও করেন বিএনপির সিনিয়র এই নেতা। মীর নাসিরের ১০ বছর আর ৩ বছর ১৩ বছরের সাজা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বহাল রাখার পরে উনি লিভ টু আপিল করেছেন। পরে জেলে গিয়ে আত্মসমর্পণ করে আজকে জামিনের আদেশের জন্য দিন ধার্য ছিল। গত সপ্তাহে এটা শুনানি হয়েছিল। আপিল বিভাগ আজকে এই ম্যাটারটি আগামী ১৪ ডিসেম্বর ২০২০ পর্যন্ত স্ট্যান্ড ওভার রেখেছেন এবং স্বভাবতই ওনার যেহেতু স্ট্যান্ড ওভার ম্যাটার, এটা জামিন হয়নি বলছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সাইবার অপরাধে নারীরাই বেশি হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, সেজন্য সাইবার স্পেস নারী সেবা উদ্বোধন করা হয়েছে, যেখানে নারী পুলিশ সদস্যরা নারীদের সাইবার অপরাধ বিষয়ক পরামর্শ দেবেন। বেনজির আহমেদ বলেন, সারা বিশ্বে সাইবার অপরাধ সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিসংখ্যানে দেখা গেছে যে অনলাইনে ৭৩% নারী সাইবার বুলিং এর শিকার হয় বা হ্যারাসমেন্টের শিকার হয়। অনেকে এই সমস্ত জায়গায় অ্যাপ্রোচ করতে চান না, এই জন্য আমরা অল উইমেন ইউনিট তৈরি করছি, যেখানে সব কর্মকর্তারাই বা যারা কাজ করবেন তারা নারী। এই ধরনের অপরাধের শিকার হন তাহলে তারা এই অল উইমেন ইউনিটের সহায়তা নেবেন। সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী মারা গেছেন। ইনা নিলাহে ওয়া ইনা ইলাহে রাজিউন। আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন শওকত আলী। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন লাইফ সাপোর্টেও ছিলেন তিনি। সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এরপর বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শওকত আলী প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শরীয়তপুরে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এক আদেশে এই তথ্য জানিয়েছে। এতে শেখ খলিফা বিন সালমানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে বর্ণনা করা হয়েছে। শোক পালন উপলক্ষে কাল বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন শেখ খলিফা বিন সালমানের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। গত ১১ নভেম্বর মারা যান বাহরাইনের এই প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর নদী শাসনের কাজের জন্য কাঁঠালবাড়ি ঘাট ৫০০ মিটার উজানে বাংলা বাজারে স্থানান্তরিত হয়েছে।
ঘাট স্থানান্তরের পাশাপাশি আজ শুরু হয়েছে শিমুলিয়া বাংলা বাজার নতুন রুটে ফেরি চলাচলও। এখন থেকে রোরো ও ডাম্প সহ সব ধরনের ফেরি চলাচল করবে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে। বেলা 11টার দিকে ফেরি ল্যান্ডিং 13টি যান নিয়ে মাদারীপুরের নতুন এই ঘাট থেকে মুন্সিগঞ্জে শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। 2017 সালের 15 ফেব্রুয়ারি কাওড়াকান্দি ঘাট থেকে সরিয়ে আনা হয়েছিল কাঁঠালবাড়িতে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি তাবাসসুম জারিন চৈতি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, যা একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন লেগেছে। বিকেল 5টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল 3টায় নগরীর টিকাটুলির সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার পর আধা ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা। স্থানীয় সময় রোববার দুপুর 1:30টার দিকে দক্ষিণ আফ্রিকার নামপুলার সালাওয়াত নামক এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত মিজানুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা। 2015 সালে দক্ষিণ আফ্রিকা যাওয়া মিজানুর রহমান পেশায় সবজি বীজ ও রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। এবারে দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 13,26,000 মানুষের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ শনাক্ত হয়েছে 5,49,41,000 মানুষের, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 3,82,20,000 করোনা রোগী। এদিকে সম্প্রতি করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় ফের আইসোলেশনে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। Coronavirus cases are now soaring in every state. প্রতিদিনই করোনার নতুন সংক্রমণ সামাল দিতে নাজেহাল পুরো বিশ্ব। টানা 11 দিন ধরে 1 লাখের বেশি কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই। দেশটির নর্থ ডাকোটা রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ দেখা দিয়েছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেখানে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের 35টি রাজ্যে এমন ব্যবস্থা নেওয়া হলো। City of Minot now has more cases per person over the last 2 weeks. দেশটিতে বর্তমানে 38টি রাজ্য নতুন করে আক্রান্তের রেকর্ড গড়েছে। 17টি রাজ্যে হয়েছে মৃত্যুর রেকর্ড, আর 25 রাজ্যের হাসপাতাল করোনা রোগীর সংখ্যায় রেকর্ড গড়েছে। একদিনে 650 মানুষ মারা গেছেন দেশটিতে। And Colorado also hitting a record number of single-day cases and hospitalizations. সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 4 মাসের মধ্যে গেল 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ কমেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী একদিনে নতুন করে 30,548 জন শনাক্ত হয়েছেন। এর আগে গত জুলাই মাসের 15 তারিখে সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে। সে সময় দৈনিক সংক্রমণ ছিল 30,000-এর কম। গেল কদিন ধরেই ভারতে সংক্রমণ শনাক্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। दिल्ली में कोरोना के मामले जो हैं वो लगातार तेज रफ्तार से बढ़ रहे हैं और स्थिति यहाँ पर अभी भी चिंताजनक बनी हुई। প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণে তিনে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শতাধিক মানুষের মৃত্যুসহ 14,000-এর বেশি মানুষ শনাক্তের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এছাড়া সংক্রমণের শীর্ষে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রাশিয়া সহ ইউরোপের দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিতে বেড়েছে সংক্রমণ। এদিকে এক আক্রান্ত এমপির সংস্পর্শে আসায় আবারও সেলফ আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। The Prime Minister will follow the rules and is self-isolating. এদিকে চলতি শীতে করোনা আরও ভয়ঙ্কর ও প্রাণ সংহারী হবে বলে জানিয়েছেন কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেকের প্রধান উগুর শাহিন।
যুক্তরাষ্ট্রের ফাইজারকে সঙ্গে নিয়ে আগামী এপ্রিলের মধ্যে আরও 300 মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অভিযোগ জালিয়াতি করেই বাইডেন জিতেছেন। রবিবার এক টুইটার বার্তায় এসব কথা বলেন ট্রাম্প। ৩রা নভেম্বরের নির্বাচনে বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন বর্তমান প্রেসিডেন্ট। টুইটারে মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ফেক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আঞ্চলিক সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের বিরোধের জেরে সৃষ্ট লড়াইয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চল। আঞ্চলিক সরকারের অনুগত সৈন্যরা প্রতিবেশী ইরিট্রিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা ইথিওপিয়ার সেনাদের সহযোগিতা করছে। এই অভিযোগে ইরিট্রিয়ার রাজধানী আসমারা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে টাইগ্রের সেনারা। এতে করে সংঘাত প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে লড়াই শুরুর পর 20,000-এরও বেশি ইথিওপীয় নাগরিক শরণার্থী হিসেবে সুদানে আশ্রয় নিয়েছে। অবশ্য সুদান দাবি করেছে এই সংখ্যা অন্তত 25,000। রোববার জাতিসংঘ জানায় এরা সবাই টাইগ্রের বাসিন্দা। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট হুমকি দিয়েছে, আক্রমণকারীরা যেখান থেকে আক্রমণ করুক না কেন, প্রয়োজনে সেখানে গিয়ে আক্রমণ করা হবে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসই এক্স সূচক 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,871 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 790 কোটি 15 লাখ টাকা শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 111টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত রয়েছে 86টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 19 কোটি 46 লাখ টাকা শেয়ার, আর সিএসই 30 সূচক 59 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,543 পয়েন্টে। বাণিজ্যের আরও খবর। করোনা মহামারীর মধ্যেও প্রবাসী আয় বেড়ে চলেছে। চলতি নভেম্বর মাসের প্রথম 12 দিনে প্রবাসীরা $100 কোটি বা $1 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল ঘটনা। হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের মার্কেটিং বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে পরিচয় পর্ব ও মার্কেট সম্প্রসারণ নীতিমালা বিষয়ক মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া বলেন, শুধু মুনাফা নয়, হামদর্দ শত বছর ধরে মানুষের হৃদয়ে যে আস্থা অর্জন করেছে তা কেবল সেবার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন মার্কেটিং নবনিযুক্ত পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। এবারে জানাবো খেলাধুলার খবর। ফুটবল। সবশেষ পরীক্ষাতেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে কর্নার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে মুজিব বর্ষ সিরিজে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ দলের ডাগ আউটে আগামীকাল থাকতে পারছেন না এই ইংলিশ কোচ। ফলে তার বিকল্প হিসেবে ডাগ আউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। এর আগে প্রথম ম্যাচে 2-0 গোলে সফরকারীদের পরাজিত করেছিল বাংলাদেশ। এবারে শুনুন একটি অন্যরকম খবর, জানাচ্ছেন শরীফুল হক। ফেলে দেয়া ভাঙারি জিনিস থেকে ইলেকট্রিক্যাল গাড়ি, হ্যাঁ তাই নেদারল্যান্ডের ছাত্ররা সম্প্রতি তাই করে দেখিয়েছে। কি আশ্চর্য! 2 আসনের গাড়িটির নাম লুকা, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 90 কিলোমিটার, আর সম্পূর্ণ চার্জ করলে এই গাড়িটি যেতে পারবে 220 কিলোমিটার। দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ইন্দহোভেনের 22 জন ছাত্র 18 মাস ধরে পরিশ্রম করে তৈরি করেছে অভিনব এই গাড়ি।
অবাক করা ঘটনা হলেও সত্য, ফ্লাক্স ও পেট বোতল দিয়ে চেসিস এবং টিভি, ইলেকট্রিক্যাল খেলনার প্লাস্টিকও এই গাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে। আর সিটের গদি বানানো হয়েছে নারকেলের ছোবড়া দিয়ে। জানিয়ে দেব সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টাতেও বজায় থাকতে পারে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 66%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 157, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীতে নামছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী। দেশে একদিনে আরও 2139 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত, মৃত্যু 21 জন। শহীদ মিনারের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, কাল শরীয়তপুরে দাফন। এবং অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প, তবে জালিয়াতির অভিযোগ। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন। আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। Radio Today, 90.6 FM.